সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত ১৬ জনের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলায় রয়েছে ৩ জন। মৃত ব্যক্তিরা হলেন খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের শুভ, দিঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকায় আব্দুল আওয়াল। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারে চলছে শোকের মাতম। রবিবার দেশটির একটি কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এখনো কিছু করতে পারে নাই, দেনাপাতি করে দিছে, তার বড় বাপেরা চাচারা দিছে বা অন্য জায়গা থেকে লোন কিস্তির থেকে টাকা তুলে নিয়ে বিদেশে গেছে। সে ১৭ জনের ভেতরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৩ জন নিহত হয়েছে। আমাদের এখানকার স্থানীয় চেয়ারম্যান সেটা নিশ্চিত করেছেন। আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে এখন সে সকল পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং উপজেলা প্রশাসন পক্ষ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করা যায় আমরা সর্বোচ্চটুকু। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মিলছে না। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় লোকসানে জেলে ও আড়তদাররা। তবে মৎস্য বিভাগের দাবি, মৌসুম এখনও শেষ হয়নি। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। দিনরাত জাল ফেলেও অনেকটা খালি হাতে ফিরছেন জেলেরা। ফলে ট্রলারের জ্বালানি খরচ তো উঠছেই না, সংসারের খরচ জোগাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বাড়ছে ঋণের বোঝা। ঘাটে ফিরছে মাছ শূন্য ট্রলার। সামান্য যে মাছ পাওয়া যাচ্ছে তাও কিনে লাভ করতে পারছেন না আড়তদাররা। ফলে পুরো মৎস্য নির্ভর অর্থনীতিতেই পড়েছে নেতিবাচক প্রভাব। আল্লাহ দিলে কোনো রমটম চলছে এই বছরের মতন। জালিয়া দেন আর দেন, এই বছরের মতন আর কোনো দেন হয়নি কোনো জালিয়ে। এই 2 থেকে 3 মাস ধরে কোনো মাছ টাছ দেখা সাক্ষাৎ কোনো পাইতাছি না। যেমনি নদীর জাল ফালাই তেমনি জাল হুদাওড়ি নদীর থেকে, কোনো মাছের কোনো খোঁজ খবর নাই। জেলেদের অভিযোগ, নদীর নাব্যতা কমে যাওয়া, পানি দূষণ সহ নানা কারণে ইলিশের বিচরণ কমেছে। পাশাপাশি অভিযানের সময় প্রকৃত জেলেরা সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে। মাছের যে দাম বেশি ব্যবসা করা যায় না, খুবই কঠিন। কোনো রকম কোনোদিন চালা নেই, কোনোদিন 200, 500, 700, 1000 লোসকা নিয়ে যায়। জেলেরা তো আপনার তো নদীতে যায় মাছ শিকার করতো, কিন্তু মাছ পায় না। দেখছে 4-5 দিন পরে হয় একটা বড় মাছ পায় অথবা পায় না, বা 2-1টা ঝাটকা পায়। ওরকম মাছ পায় না, কোনো জেলেগুলোর তেলের পয়সাই হয় না। আমরা আড়তদারের খুব লসে আছি। আমাদের ঘর গদি আয়নার চালানোর মতন পরিবেশ আর নাই। তবে মৎস্য বিভাগের আশা, মৌসুমের বাকি সময়ে নদীতে ইলিশের উপস্থিতি বাড়তে পারে। সেই আশায় এখনো নদীর দিকে তাকিয়ে উপকূলের হাজারো জেলে ও প্রান্তিক মানুষ। এখন যেহেতু ইলিশের মৌসুম চলতেছে, সামনে আরো সময় আছে। আশা করি সামনে যদি আমাদের এই মৌসুমে এখন শেষের দিকে ইলিশ যদি আরো বেশি পাওয়া যায়, আমাদের জেলে সম্প্রদায় তাদের আশা আলো দেখ। ইলিশের আশায় প্রতিদিন নদীতে জাল ফেলছেন জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় বাড়ছে লোকসান ও ঋণের বোঝা। এখন তাদের অপেক্ষা কবে ফিরবে নদীর রূপালী ইলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গার সংকটে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে চারিদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। অন্যদিকে বর্জ্যের পানি গড়িয়ে সড়কে তৈরি হচ্ছে কাদা। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথ ব্যবহারকারীরা। নগরজনে বর্জ্য ব্যবস্থাপনার এমন সংকটে ক্ষুব্ধ স্থানীয়রা। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন AKM শিশির। একসময় গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে করে নির্দিষ্ট বাইপাস সড়ক দিয়ে বজ্র ফেলা হতো, কিন্তু বর্তমান মহাসড়কের পাশেই দাঁড় করে রাখা হচ্ছে ময়লার গাড়ি। সেখানেই ফেলা হচ্ছে নগরের বিভিন্ন এলাকার বজ্র। একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে বজ্রের পানি গড়িয়ে সড়কে তৈরি হচ্ছে কাদা। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এক লেনে যান চলাচল করায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
এই জন্য জামটা অনেক। সাইডে ময়লার গাড়ির কারণে এই জন্য মানে জ্যাম পড়তেছে। রাস্তা চলাচল করতে পারতেছি না, 3 ঘন্টা 4 ঘন্টা জ্যাম থাকে। ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ, তরল বজ্র পদার্থ চুইয়ে পড়ছে সড়কে, সৃষ্টি হচ্ছে কাদা ও দুর্গন্ধ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। বন্ধুতে থাকা যায় না, আর পোকা মানে বড় বড় পোকা গুলো পোকার জন্য হাঁটা যায় না ওই দিক দিয়ে। আমরা গাড়ি নিয়ে যাওয়া আসা করে পারি না, রাস্তা পুরাটা ভাঙে গেছে এই জায়গায়। ময়লাটা যদি মনে করেন যদি ওই সাইডে যদি নিত তাহলে এই জামটা পড়তো না। এই ময়লার গাড়িগুলো এখানে মানে আমাদের জ্যাম সৃষ্টি করে ঘন্টার পরে ঘন্টা। দ্রুত ময়লার গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গাজীপুর মহানগর পুলিশ ট্রাফিক বিভাগের কোনাবাড়ি শাখার এই পরিদর্শক। এট এ টাইমে সকালবেলায় হিউজ গাড়ি আসে, হিউজ গাড়ি যখন আসে ওরা কিন্তু সামনে পিছে করে লোড আনলোড করে, ওই সময় অটোমেটিক গাড়িটা স্লো হয়ে যায়। আমাদের এখানে সার্বক্ষণিক লোক থাকে, সকালবেলায় একসাথে গাড়ির প্রেশার হয়ে যাওয়ার কারণে আপনি পিছনে একটু তেল চলে যায়। আর এইদিকে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছে স্থায়ী সমাধানের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। আমরা একটা জায়গা ম্যানেজ করছি, এখান থেকে অন্য জায়গায় আমরা ময়লা ফেলবো, এবং এরপরে আরেকটা বড় জায়গা আমাদের 100 বিঘা জায়গা, সেটাও আমাদের অধিগ্রহণ কাজ চলমান, সেটা শেষ হলে পরে তখন আমরা ওইদিকে নিব। প্রতিদিন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে, কিন্তু সিটি কর্পোরেশনের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে এই মহাসড়কটিতে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এই পথে অফিস ব্যবহারকারী যারা রয়েছেন তাদের। দ্রুত আধুনিক বর্জ্যাগার নির্মাণ করে এই মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে এটি থেকে মুক্তি চান এখানকার স্থানীয় বাসিন্দা ও এই পথ ব্যবহারকারীরা। একেএম শিশির, মাই টিভি, গাজীপুর। শরীয়তপুরের গোসাইর হাটে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও প্রশস্ত করা হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় 25 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রতিনিধি সজীব শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় চলছে 5টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও প্রশস্তকরণের কাজ। প্রায় 25 কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 43 কোটি টাকা। ঢাকা ডিভিশনের আওতায় এবং শরীয়তপুর এলজিইডির তত্ত্বাবধানে চলছে এসব উন্নয়ন কাজ। সড়কগুলো নির্মাণ ও প্রশস্তকরণ শেষ হলে সহজ হবে মানুষের চলাচল, বাড়বে যানবাহনের চলাচলের সুযোগ। এতে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলাপ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে প্রত্যেক মন্ত্রণালয়কে বলে দিয়েছে, প্রত্যেক মন্ত্রণালয়কে বলে দিয়েছেন যে শরীয়তপুরের কাজগুলা অগ্রাধিকার ভিত্তিক করে শেষ করার জন্য। আমি এলাকার উন্নয়ন জনগণের সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে আমি এলাকার উন্নয়ন করব। আপনারা দেখেন আগামী 2 বছরের মধ্যে তিনি একটি শরীয়তপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবেন। উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা সড়কগুলোর নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। ক্ষমতা আসার অল্প কয়েকদিনের ভিতরে আমাদের রাস্তাঘাট যত কাজ বাস আছে করা ধরছে করতেছে। রাস্তা আগে ছিল প্রায় 9 ফিট, এখন 16 ফিটের ঊর্ধ্বে হয়েছে। তাতে আমাদের গ্রামবাসী খুবই আনন্দিত এবং কি চলাচলেও খুব উপকার হচ্ছে। এদিকে সড়কগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে ও প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতিনিয়ত মনিটরিং রাখতেছি, আমি নিজে আজকে দেখে গেলাম, এবং আমাদের এখানে কনসাল্টেন্ট টিম আছে এবং প্রতিদিনই আমাদের এখানে আমরা মনিটরিং করি এবং কাজের গুণগত মানও আশা করি ভালো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এসব সড়ক গোসাইরহাটের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চট্টগ্রামের বহিনোঙর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে 2,50,000 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য 12,50,00,000 টাকা। কোস্টগার্ড জানায়, আজ মধ্যরাতে 3টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশিতে বোট থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং 2 জনকে আটক করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লাউখোলা এলাকায় রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তমিজ খা ও তার সমর্থকদের বিরোধ চলছিল।
এরই জেরে সোমবার সন্ধ্যায় লাউখোলা এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। গুরুতর আহত মান্নান সর্দারকে উদ্ধার করে জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তমিজ খার পক্ষের সমর্থক রিপেন মোল্লা হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হন। তুই বিএনপির ক্লাবে কেন যাস? পরে সে বলছে আমি বিএনপি করি, আমি বিএনপির ক্লাবে যাব, এই কারণে তাকে মারধর করছে। পুলিশের খাতায় কুখ্যাত বিখ্যাত বোমাবাজ লেখা আছে এবং অনেকগুলি মামলা আছে তার বিরুদ্ধে, অথচ তাকে ধরাই হয় না। তার গায়ে স্পর্শ করবো, একদিন যে দৌড়াইবো তাও করে না। পেশেন্ট পিপিল ফুল ডায়ালেট পাই, এখন পেশেন্টের লাইফ অফ ভাইটাল সায়েন্স সেগুলো কোনোটাই আমরা পাই না। দেন আমরা পেশেন্টের ইসিজি কনফার্ম করে পেশেন্টকে আমরা ডেথ ডিক্লেয়ার করি। পূর্বের এই শত্রুতা নিয়ে তারা এখানে বসবাস করছে, তো এটা বাকি বিষয়টা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে র্যাব 7। র্যাব জানায় গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 7-এর একটি অভিযানিক দল গলির ভেতরের একটি ভবনের 2য় ও 3য় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি কক্ষ থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 7-এর মেজর জালিস মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। একটি অসাধু চক্র দেশের বিভিন্ন প্রান্তে শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট ছড়িয়ে দিচ্ছে এবং তারা এর মাধ্যমে অসাধু ব্যবসায় জড়িয়ে পড়ছে। শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট এবং তারা দীর্ঘ সময় ধরে এই চক্রটি অ্যাক্টিভলি এই শুল্ক ফাঁকি দিয়ে গভর্নমেন্টের শুল্ক ফাঁকি দিয়ে এই ব্যবসাটা করে যাচ্ছে। সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 60 পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে প্রত্যেক পরিবারকে 8,000 টাকা করে মোট 4,80,000 টাকা দেওয়া হয়। চৌহালি ও বেলকুচি উপজেলার নদী ভাঙন কবলিত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ 20টি পরিবারকে বসতবাড়ি মেরামতের জন্য 20,000 টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ চাঁদপুর এলাকায় দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে আসছেন স্থানীয়রা। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পানীয় ও দৈনন্দিন কাজে এ পানি ব্যবহার করছেন তারা। অবশেষে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। সোমবার দুপুরে চলমান কাজ পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় কুমারখালী উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারোয়ার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রকৌশলী আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের নাচল ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মূল ফটকে তালা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে তালা দেওয়ার পর বিকেল 4টায় অফিস সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তালাবদ্ধ ছিল। ফটকে তালা দেওয়ার সময় অফিসে ছিলেন না উপজেলা নির্বাহী কর্মকর্তারা। অন্যান্য কর্মকর্তাদেরও অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত ফলাফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা স্থান পেয়েছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নিয়োগ বাতিলের দাবি জানান। চট্টগ্রামে বিন মিশালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। নগরীর অলঙ্কার মোড় আয়োজিত কর্মসূচিতে শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম শেষে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান বিন মিশালের চেয়ারম্যান মিশাল বিন মিশাল গোলাম। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।